জঙ্গলের শেষ প্রান্তে একটা ভাঙাচোরা ঘরে গাভী পার্বতী তার দুই কন্যা লালি আর শৌখিনীকে নিয়ে থাকতো। পার্বতীর কন্যা লালি একটা বাছুর হলেও শৌখিনী ছিল একটা সাপ, আর শৌখিনীকে নিয়েছিল যত মুশকিল। শৌখিনীকে তো পাড়া প্রতিবেশীরা কেউ পছন্দ করতো না, সাথে লালিও খুব একটা সহ্য করতে পারছিল না। বাবা, ভালোই তো মা, আমি সেই কখন থেকে দুধ খাই না, আর সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। আর তুমি দিদিকে দুধ খাওয়াচ্ছ, আমি তো বুঝতেই পারি না আমি সন্তান নাকি আমি তো এসবের কিছুই বুঝতে পারি না। আমি তোমার সন্তান নাকি দিদি তোমার সন্তান? একে লালি, তুই এসব কি কথা বলছিস? মেয়েটা এইমাত্র দুধ খেতে আসলো, আর তুই এসব উল্টাপাল্টা কথা বলছিস। থাক মা, ওকে আর বকো না। ওই এসেই আমাকে দুধ খেতে দেখেছে তো তাই হয়তো রেগে গেছে, আর বোন হয়তো অনেক ক্ষুধার্ত। তুমি বোনকে খেতে দাও মা। ভালোই তো সাধু সাজতে পারিস দিদি, আর সাথে তুই অনেক চালাকও বটে। তুই মায়ের সামনেও ভালো থাকবি আর আমাকে উদারতা দেখাবি। তোকে দেখলে আমি মাঝে মধ্যে অনেক অবাক হয়ে যাই। আর তুই এত নাটক কিভাবে করতে পারিস রে? এসব কথা কি বলতে শুরু করলি রে লালি তুই? আর তোর মুখে দেখি এসব কথা বলতে একটু আটকায় না। তুই কি তাড়াতাড়ি খেয়ে নিবি নাকি আমি আমার কাজে যাব, কোনটা? হ্যাঁ মা, এখন তো তোমার কত কাজই হবে। আসলে তুমি আমাকে ভালোই বাসো না। তোমার সব ভালোবাসা তো দিদির জন্য, তবে আর আমাকে খেতে হবে না। আমি না হয় ঘাস খেয়েই থাকবো, তুমি থাকো তোমার সব কন্যাকে নিয়ে। এসব বলে লালি রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়, আর গাভীও কাজে চলে যায়। আর শৌখিনী এসব কথা শুনে অনেক কান্না করে, আর এভাবেই অনেক কষ্টে শৌখিনীর দিন কাটছিল। না, এভাবে আর কাজ হবে না মিষ্টি দিদি। দেখো গাভীর দুই কন্যা কিভাবে খোলামেলা চলাফেরা করছে। লালিকে নিয়ে আমার কোনো ভয় না থাকলেও ওই শৌখিনীকে নিয়ে আমার অনেক ভয় হয়। না জানি কখন কাকে দংশন করে, তবে তো মৃত্যু একেবারে অনিবার্য। কি আর হবে দিদি বলো? টনি চলে যাওয়ার পর তো ওর গাভী পার্বতী আর পার্বতীর দুই কন্যাকে তাড়ানোর জন্য তো অনেক চেষ্টাই করেছি, আর তাতে কোনো কি লাভ হয়েছে বলো? আর আমি বলি কি সুখী, শৌখিনী এতদিন যখন আমাদের কোনো ক্ষতি করেনি, তবে আর সে আমাদের কোনো ক্ষতি করবেও না। মিষ্টি টিয়ের কথা শেষ হতে না হতেই শৌখিনী সেখানে চলে আসে, আর শৌখিনীকে দেখে সুখী পায়রা রেগে বলতে থাকে, এই শৌখিনী, এই তুই এখানে কি করছিস? হ্যাঁ, চলে যাও বলছি, চলে যাও বলছি এখান থেকে। তোর মতো সাপকে বিশ্বাস করতে নেই বাপু, তুই যখন তখন আমাদেরকে দংশন করতে পারিস। এভাবে কেন বলছো? আমি তো সেই অনেক আগে থেকেই জঙ্গলে আছি। আমি কি কখনো কারো কোনো ক্ষতি করেছি, নাকি তোমাদের কোনো ক্ষতি করেছি যে আমাকে দেখলেই তোমরা দূর দূর করে তাড়িয়ে দাও? না, এর সাথে ভালো ব্যবহার করে কোনো লাভই হবে না। ভালোভাবে যেতে বললাম তো। আমার কথা তোর কানে গেল না তাই না? তবে দেখ এবার মজা দেখ। এসব কথা বলে সুখী পায়রা একটা লাঠি নেয়, আর লাঠি দিয়ে শৌখিনীকে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর দূর থেকে দাঁড়িয়ে লালি এসব কাণ্ড দেখে অনেক খুশি হয়। ওই যে শিক্ষা হয়েছে ওর, ওর এভাবে মার খাওয়া দরকার। একটা সাপ হয়ে কি না আমার আর আমার মায়ের মাঝে দূরত্ব সৃষ্টি করছে। আমার জায়গায় ওই ভাগ বসিয়েছে, আর আমার মাও কি না ওকে আমার থেকে বেশি ভালোবাসে। তাই আমি চাই ওই এভাবে পাখিদের হাতে মার খেয়ে মরুক। এসব বলে সে সেখান থেকে চলে যায়, আর শৌখিনী বাড়িতে চলে আসে। কি হয়েছে রে মা, তুই এভাবে চোখের জল ফেলছিস কেন? আর তোর লেজটাই বা এমন লাল হয়েছে কেন? বল আমাকে, তোকে কি কেউ মেরেছে নাকি রে মা? আমি আর এভাবে পারছি না মা। আমি তো সাপ বলে সকলে আমাকে মারধর করে, আমাকে অনেক ভয় পায়। এমন সাপ হয়ে আমি আর থাকতে পারছি না। এর থেকে যে মৃত্যু অনেক ভালো মা। চুপ কর শৌখিনী, চুপ কর। এমন কথা আর কখনো তুই বলবি না। আর মাত্র কদিন তো, একটু সবুর কর মা। আর আমি তোকে হারাতে চাই না রে মা, তুই একটু ধৈর্য ধর। আর কিছুদিন পরেই তো চন্দ্র পূর্ণিমা।
এসব কথা বলে পার্বতী সখিনীকে সান্ত্বনা দিতে থাকে। আর তখনই সেখানে লালি চলে আসে আর সে বলে, বাহ, মা মেয়ে মিলে কি একা কান্না শুরু করেছো? হ্যাঁ লালি, মুখ সামলে কথা বল। আর আজকাল তুই অনেক বেশি কথা বলছিস। এত বেশি কথা বললে না মুখ ভেঙে দেব। মা, তুমি আবার বোনের সাথে রাগারাগি করছো? আমি না তোমাকে বলেছি তুমি ওর সঙ্গে রাগারাগি করবে না? ও এখনো ছোট, ও কি এসবের কিছু বোঝে বলো? ভাগ্য তো খারাপ আমারই। এসব কথা বলে সৌখিনী সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে সৌখিনী ঘরবন্দি হয়ে থাকতো। সৌখিনী ঘর থেকে বের হতো না। আর এসব দেখে পার্বতীরও অনেক মন খারাপ হতো। আর এভাবেই যাচ্ছিল দিন। দেখতে দেখতে চন্দ্র পূর্ণিমার রাত চলে আসে আর পার্বতী তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক বাবা, আপনি তো সবটাই জানেন। আমি আর সখিনী এতদিন ধরে এই রাতটার জন্য অপেক্ষা করছি। তবে আর দেরি করবেন না তান্ত্রিক বাবা, আপনি যজ্ঞ শুরু করে দিন। এই চন্দ্র পূর্ণিমার রাতে যজ্ঞ করে মন্ত্রপুত জল ছেটালেই যে সখিনী অভিশাপ মুক্ত হবে বাবা। পার্বতীর কথা মতো তান্ত্রিক যজ্ঞের আয়োজন শুরু করে। আর তখনই সেখানে লালি চলে আসে। আর সে কিছু বুঝতে না পেরে চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। আর মন্ত্র শেষ করে তান্ত্রিক মন্ত্রভূত জল সখিনীর গায়ে ছেটায়। আর মুহূর্তে সখিনী সাপ থেকে একটা টুনি ছানায় পরিণত হয়। মা, আমার অভিশাপ কেটে গেছে মা, দেখো আমি পুনরায় পাখি হয়ে গেছি। আজ আমি ভীষণ খুশি মা। মা, এসব আমি কি দেখছি? দিদি কোনো সাপ নয়, দিদি একটা পাখি। আর দিদি এসব কি বলছে? আর কিসের অভিশাপে দিদি সাপ হয়েছিল? সে খুবই দুঃখের কথা রে মা। আমি আমার মালকিন টুনি দিদির সাথে থাকতাম। আর দিদি টুনিকে জন্ম দেওয়ার সময় মারা যায়। আর মৃত্যুর সময় দিদি আমাকে টুনটুনের দায়িত্ব দিয়ে গিয়েছিল, যাতে আমি টুনটুনকে সন্তানের মতো বড় করি। আর আমিও টুনটুনকে আপন করে নিয়েছিলাম। কিন্তু হঠাৎই তুই আমার গর্ভে চলে আসিস। তারপর তোকে আর আমাকে বাঁচাতে গিয়ে টুনটুন অভিশপ্ত হয় আর এমন সাপে পরিণত হয় রে মা। আর তারপর সেই সাপকে নিয়ে তোর মা আমার কাছে আসে। আর আমি এর উপায় খুঁজতে থাকি। অনেক চেষ্টার পর জানতে পারি শুধুমাত্র এই পূর্ণিমার রাতেই এই অভিশাপ কাটানো যাবে। যাক পার্বতী, টুনটুনের অভিশাপটা কেটে গেছে, এবার আমি চলি। এরপর তান্ত্রিক চলে যায়। আর লালিও নিজের ভুল বুঝতে পারে। আর এরপর ওরা বাড়িতে চলে যায়। আর এরপর থেকে ওরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।